আজকে আমরা ক্লাস 12 এর একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সম্পর্কে পড়বো, যেটা হচ্ছে ক্লাস 12 এর একদম ফার্স্ট চ্যাপ্টার। ক্লাস 12 এর ফার্স্ট ইউনিট যেটা, সেটা হচ্ছে রিপ্রোডাকশন বায়োলজি। তো রিপ্রোডাকশন বায়োলজি একদম ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম। অর্থাৎ বিভিন্ন ধরনের যে জীব আমাদের চারপাশে রয়েছে, তাদের যে রিপ্রোডাকশন প্রসিডিউর, কারণ আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের জীব রয়েছে, সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি যেটা সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। অর্থাৎ চারপাশের যে বিভিন্ন রকমের জীবগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকে আলাদা আলাদা এনভায়রনমেন্টে থাকে, আলাদা আলাদা তাদের অ্যাডাপ্টেশন। তো সেই জন্য দেখা যায় তাদের মোড অফ রিপ্রোডাকশনও আলাদা আলাদা রকমের হয়। আমরা এই চ্যাপ্টারটাতে মেনলি সেই জিনিসটাই ফোকাস করব, যে কি কি রকমের রিপ্রোডাকশন প্রসিডিউর আমরা দেখতে পাই এবং সেগুলোর এভলিউশন কেন এইভাবে এসেছে সেগুলো সম্পর্কে একটু দেখব। চলো একটু দেখে নেওয়া। তো যখন এই চ্যাপ্টারটা সম্পর্কে পড়তে যাব, সবার ফার্স্টে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের জানার জন্য। ফার্স্ট একটা রয়েছে যেটা, সেটা হচ্ছে প্যারেন্টাল অর্গানিজম। প্যারেন্টাল অর্গানিজম বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে জনিত্রী জীব। অর্থাৎ যে জীব থেকে নতুন জীবটা সৃষ্টি হচ্ছে, সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে প্যারেন্টাল অর্গানিজম। যেমন দেখো, নর্মালি এরা দুজন হচ্ছে প্যারেন্টাল অর্গানিজম। তাহলে নতুন যে জীবটা আসছে তাকে কি বলা হয়? তাকে অ্যাকচুয়ালি বলা হয় অফস্প্রিং বা সন্তান, যেটাকে আমরা নর্মালি বলে থাকি সন্তান, সন্ততি, অফস্প্রিং। এবার দেখবে তার সঙ্গে সঙ্গে আরেকটা টার্ম অনেক সময় ইউজ করা হয়, যে টার্মটা হচ্ছে অ্যাকচুয়ালি সিবলিং। সিবলিং কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে লুক অ্যালাইক, দেখতে একই রকম। যেমন এই ছবিটি দেখো, আমরা দেখতে পাচ্ছি যে সিংহ যে সন্তান, সে কিন্তু সিংহের অনুরূপই দেখতে। আবার দেখো অন্যদিকে ভাল্লুকের ক্ষেত্রেও একই রকম, তাকে কিন্তু জমিতে জীবের অনুরূপ দেখতে। যেটা আমরা নর্মালি বলে থাকি যে অনেক সময় কোনো ছোট ছেলে বা কোনো ছোট মেয়ের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে অনেক সময় বলা হয় ওর কথা বলার ভঙ্গিটা বাবার মতো, ওর হাঁটা চলা যেটা সেটা মায়ের মতো। তার মানে আমরা সবসময় দেখো একটা প্রাসঙ্গিকতাকে টেনে আনি। তার মানে লুক অ্যালাইক, যে জমিতে জীবের অনুরূপ জীব, যেহেতু তাকে দেখতে কিছুটা মা বা বাবার মতো, সেই কারণেই এই সিবলিং টার্মটা ইউজ করা হয়। যেমন দেখবে সিবলিং কথাটা আবার অন্য ক্ষেত্রেও ইউজ করা হয়। যেমন দেখবে বলা হয় যে সিবলিং স্পিসিস, দুটো আলাদা স্পিসিস কিন্তু তাদের দেখতে একই। যেমন খুব কমন যেটা, সেটা হচ্ছে প্রজাপতি আর মথ। যদি আমরা দুটোকে দেখি, দুটো কিন্তু আলাদা স্পিসিস, কিন্তু তাদেরকে দেখতে একই রকম। দূর থেকে দেখে চট করে কিন্তু বোঝা যায় না যে দুজনটার মধ্যে কি পার্থক্য, তাই না? তাহলে সেটাই হচ্ছে সিবলিং। তো সিবলিং কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে মানে অনুরূপ। আর অন্যদিকে অফস্প্রিং যেটা রয়েছে, সেটা সন্তান, সন্ততি, যে জিনিসটা বলা। এবার দেখো, পরে যে জিনিসটা আমরা পড়বো, সেটা হচ্ছে রিপ্রোডাকশনের অ্যাকচুয়ালি সিগনিফিকেন্স, গুরুত্ব কি, যে কেন এটাকে আমরা করতে যাচ্ছি, বা এই প্রপার্টিটাকে প্রাণীদের ক্ষেত্রে এত ইম্পর্টেন্স দেওয়া হয় কিসের জন্য। তো সেটা যখন দেখতে যাবো, দেখো বেশ কতগুলি ইম্পর্টেন্স এর রয়েছে। প্রথম একটা রয়েছে এক্সিস্টেন্স। কারণ দেখবে প্রত্যেকটা জীবেরই একটা সার্টেন লাইফ স্প্যান আছে, তার বেশি দিন সে কিন্তু কখনোই সার্ভাইভ করতে পারে না। তাহলে সেই লাইফ স্প্যানের মধ্যে তাকে যদি বাঁচতে হয়, তাহলে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে যে জীবগুলো এখনো অব্দি টিকে আছে, কিভাবে তাদের এক্সিস্টেন্স, সেটা অ্যাকচুয়ালি মোড অফ রিপ্রোডাকশন। কারণ বিভিন্ন রকমের, কেউ দেখা যায় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায়, কেউ সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায়, যার থ্রু দিয়ে তারা রিপ্রোডিউস করছে এবং তারা সংখ্যায় বেড়ে যাচ্ছে, পৃথিবীতে তার অস্তিত্বটা টিকে থাকছে। এবং ইনক্রিজ ইন্ডিভিজুয়াল, যে একই রকম অনুরূপ জীব, তাদের যে সৃষ্টি করছে এবং তাদের সংখ্যায় বাড়া, এটাও দেখো খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। কারণ জীবকে সবসময় দেখো সংখ্যায় তার সাথে সাথে তাকে কিন্তু বাড়তে হবে। থার্ড যেটা রয়েছে, সেটা হচ্ছে মেনটেন কন্টিনিউটি, যে কোনো একটা ইকোসিস্টেম বা কোনো একটা বংশগতির ধারা বল, সেই বৈশিষ্ট্যটাকে পরম্পরায়, বংশ পরম্পরায় যে সঞ্চালিত হয়ে যাওয়া, সেটা মেনটেন করতে রিপ্রোডাকশন দরকার। অন্যদিকে ইকোসিস্টেম ব্যালেন্স, দেখো সব ধরনের জীবকেই পরিবেশের দরকার, প্রডিউসার উৎপাদক দরকার, প্রাইমারি কনজিউমার শাকাহারী প্রাণী দরকার, আবার মাংসাশী প্রাণী যেটা সেকেন্ডারি কনজিউমার, তাদেরকেও দরকার। তো শুধুমাত্র যদি দেখা যায় যে প্রডিউসাররা সংখ্যায় বাড়ছে, কিন্তু প্রাইমারি কনজিউমার বা সেকেন্ডারি কনজিউমাররা সেই রেসপেক্টে বাড়ছে না, তাহলে ইকোসিস্টেমের ব্যালেন্স কিন্তু কখনোই থাকবে না। তাহলে সেই জন্য সব রকমকেই কিন্তু সমান অনুপাতে একটা রেশিও মেনটেন করে সবসময় কিন্তু বাড়তে হবে। থার্ড হচ্ছে সাপোর্ট এভলিউশন, অর্থাৎ এভলিউশনকে সাপোর্ট করার জন্য যে অভিযোজনের যে ধারা রয়েছে, সেই অভিযোজনের ধারাটাকে অব্যাহত রাখার জন্য। কারণ দেখো, আমরা পড়ি যে মিউটেশন, কোন একটা কারণে হঠাৎ করে জীবের মধ্যে কোন একটা বৈশিষ্ট্যের প্রকাশ, কিন্তু
মিউটেশন জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে রিসেসিভ মিউটেশন, অর্থাৎ যার দেহেতে সেটা হয় সেটা কিন্তু বহিঃপ্রকাশ হয় না, হয় কোথায় পরবর্তী কোনো জেনারেশন। তাহলে ন্যাচারালি দেখো রিপ্রোডাকশন ছাড়া মিউটেশনের যে বহিঃপ্রকাশ, ইভলিউশনের যে বহিঃপ্রকাশ সেটা কোনোদিনই সম্ভব নয়। তাহলে সেই জন্য অবশ্যই এটা দরকার, যার জন্যই বলেছে দেখো যে অরিজিন অফ মিউটেশন। মিউটেশন বলতে কি বোঝানো হয়, কোন একটা জীবের ডিএনএ সাডেন চেঞ্জ। তাহলে সাডেন একটা চেঞ্জ যেটা বংশ পরম্পরায় যেটা সঞ্চারিত হবে এবং তার এক্সিস্টেন্সটা থাকবে, সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে মিউটেশন। এরপরেও দেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি সংকরায়ন। অর্থাৎ দুটো ভিন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটিয়ে আমি একটা নতুন জীব তৈরি করছি। সাপোজ ধরো আমি বললাম কোন একটা ধানের খুব ভালো ফলন হয় একটা স্পিসিস, আর একটা স্পিসিসে খুব সুন্দর গন্ধ, তাহলে আমরা যদি এই দুটোকে হাইব্রিডাইজ করতে পারি, দিয়ে এমন একটা ধানের প্রজাতি তৈরি করতে পারি যার ফলনটাও ভালো এবং খুব সুন্দর হয়তো গন্ধ ছাড়ে, তাহলে সেটাই অনেক বেশি আমাদের কাছে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট। তাহলে সেই রকম ক্ষেত্রে দেখো হাইব্রিডাইজেশন একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু হাইব্রিডাইজ করতে গেলে অবশ্যই কি করতে হচ্ছে, সংকরায়ন ঘটাতে হচ্ছে, অর্থাৎ রিপ্রোডাকশন দরকার, যে দুটো উদ্ভিদ থেকে গ্যামেট নিয়ে তাদেরকে ফিউজ করে নেক্সট জেনারেশন তৈরি করা হচ্ছে। তাহলে তার জন্য রিপ্রোডাকশন মাস্ট। এবং আরেকটা জিনিস দেখো সেটা হচ্ছে ভেরিয়েশন, অর্থাৎ দেখো রিপ্রোডাকশনের থ্রু আমরা যে করি যে চারপাশে যে বিভিন্ন ধরনের বায়োডাইভার্সিটি, যে প্রথমে দেখো বললাম যে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের জীব রয়েছে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি যেটা সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। তাহলে সেই বিভিন্ন ভ্যারাইটির যে জীব রয়েছে সেই ভ্যারাইটিটাকে তৈরি করার জন্য অ্যাকচুয়ালি দরকার যেটা সেটা হচ্ছে রিপ্রোডাকশন। কারণ রিপ্রোডাকশনের থ্রু যখন কোনো জীব তৈরি হয় তখন দেখো যে কোনো জীবের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য মায়ের মতো আছে, কিছু বৈশিষ্ট্য বাবার মতো আছে, যার ফলে জীবটার মধ্যে একটা নতুন বৈশিষ্ট্য হচ্ছে। কেউ কিন্তু কারো পুরো হুবহু ক্লোন হচ্ছে না, এক্সাক্ট সেম দেখতে হচ্ছে না, একটু আলাদা হচ্ছে। তাহলে ন্যাচারালি এইভাবেই দেখো চারপাশে বিভিন্ন বায়োডাইভার্সিটি রয়েছে, এবং আমরা জানি যে এই যে বায়োডাইভার্সিটি যেটা গড়ে উঠেছে, এই যে ইভলিউশনের যে ধারাটা সেটা এইভাবেই আস্তে আস্তে সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। তাহলে এইটুকুই রয়েছে যেটা সেটা হচ্ছে দেখো রিপ্রোডাকশনের ইম্পর্টেন্স। ফার্স্ট এটা একটু নোট করে নাও চট করে। বেশ, নেক্সট আমরা যেটা আসছি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় লাইফ স্প্যান। অর্থাৎ দেখো একটু আগে আমরা দেখলাম যে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে যদি সে কন্টিনিউটি মেইনটেইন করতে চায়, তাহলে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে কি হয়, একটা সার্টেন লাইফ স্প্যান আছে, মানে একটা নির্দিষ্ট সময়কাল তার জন্য বেঁধে দেওয়া আছে, এবং তার বেশি সেই জীবটা কখনোই কিন্তু সার্ভাইভ করতে পারে না। তাহলে যদি বংশগতির ধারাটাকে বজায় রাখতে হয়, সেই জন্যই দরকার পড়ে যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো রিপ্রোডাকশন। এবার দেখো লাইফ স্প্যান এটা প্রত্যেকটা জীবের ক্ষেত্রে এক এক রকম হয়, কখনো এমন নয় এটা ইউনিভার্সাল সব জীবের ক্ষেত্রে ফিক্সড। দেখা যায় যে নরমালি অ্যাভারেজ লাইফ স্প্যানের কথা যদি আমরা বলি, দেখো মে ফ্লাই এর লাইফ স্প্যান হচ্ছে কম, দেখো 1 থেকে 2 দিন, ম্যাচিওর কন্ডিশনে এরা মোটামুটি 1 থেকে 2 দিন সার্ভাইভ করে। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ড্রসোফিলা। ড্রসোফিলাকে দেখবে অ্যাকচুয়ালি বলা হয় ফল মাছি, খুব ক্ষুদ্র আকৃতির গঠন, যখন দেখবে কোথাও কোনো ফল কাটা অবস্থায় থাকে তার উপরে ছোট ছোট কিছু মাছি ঘুরে বেড়ায়, খুব ক্ষুদ্র আকৃতি, তো তাকে বড় করে দেখলে এরকম টাইপের দেখতে লাগে। এদের যেমন লাইফ স্প্যান দেখো সেটা হচ্ছে 30 ডেজ, মানে সব ইনসেক্টের যে সেম হবে তার কোনো ব্যাপার না। ড্রসোফিলার আর একটা ছবি, যে ড্রসোফিলার বিশেষত্ব হচ্ছে তার চোখ যেটা সেটা লাল বর্ণের হয়, এবং ড্রসোফিলার ক্ষেত্রে যেহেতু ইনসেক্ট গ্রুপের সেই জন্য দেখো কম্পাউন্ড আই পুঞ্জাক্ষী, যেটাকে আমরা দেখবে বাংলায় বলে থাকি, সেই গঠনটা এখানে দেখতে পাচ্ছি যে ড্রসোফিলা মেলানোগ্যাস্টা এর অ্যাকচুয়ালি নাম। তাহলে দেখো ড্রসোফিলা মাছি এর দেখবে এটার কথা আরো অনেক জায়গায় পড়বে, কারণ ড্রসোফিলা মাছি একটা মডেল অর্গানিজম। কারণ ড্রসোফিলার মাছির আকৃতি খুব ক্ষুদ্র হলেও এর ক্রোমোজোমের আকৃতি কিন্তু অনেক বড়, সেই জন্য মডার্ন জেনেটিক্স, অর্থাৎ দেখবে যে আমরা নরমালি জেনেটিক্স এর জনক যাকে বলা হয় সেটা হচ্ছে ব্রেগার জোহান মেন্ডেল, কিন্তু মডার্ন জেনেটিক্স বলা হয় যেটা সেটা হচ্ছে পিএইচ মর্গ্যান, থমাস মর্গ্যান। তো মর্গ্যানের যে রিসার্চ মডার্ন জেনেটিক্স এর তার কিন্তু ম্যাক্সিমামটাই ড্রসোফিলা মাছি। আচ্ছা, অন্যদিকে দেখো যখন আমরা প্রজাপতির কথা দেখবো তাদের লাইফ টাইম যেটা সেটা হচ্ছে 1 থেকে 2 সপ্তাহ এভারেজ। কুকুর বা বেড়ালের ক্ষেত্রে যদি বেড়ালের ক্ষেত্রে দেখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে দেখো
যে মোটামুটি 35 থেকে 40 বছর। আবার অন্যদিকে কুকুরের ক্ষেত্রে অ্যাভারেজ লাইফ স্প্যান যেটা সেটা হচ্ছে 25 থেকে 30 বছর। ঠিক আছে। কচ্ছপের ক্ষেত্রে দেখো লাইফ স্প্যান হচ্ছে অ্যাভারেজ 200 বছর, কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে জানি যে প্রায় 400 বছরও বাঁচতে পারে, কিন্তু সেটা কিছু স্পেসিফিক স্পিসিস। ইন জেনারেল যদি অ্যাভারেজ লাইফ স্প্যান দেখা হয় তাহলে সেটা প্রায় 200 বছর। অন্যদিকে দেখো বাজ পাখির ক্ষেত্রে যেটা দলের ক্ষেত্রে সেটা হচ্ছে 90 ইয়ার্স, 90 বছর। তিমি মাছের ক্ষেত্রে দেখো সেটা হচ্ছে 37 বছর। তাহলে এখানে একটা জিনিস তুমি খুব ভালো বুঝতে পারছো যে তিমি মাছ আমরা জানি প্রচুর বড় আকৃতির জীব। তাহলে তিমি মাছের আকৃতি অনেক বড়, কিন্তু তবু দেখো তার লাইফ স্প্যান হচ্ছে 37 বছর। অথচ আমরা বলছি কচ্ছপের ক্ষেত্রে তার তুলনায় আকার অনেক ছোট, তাহলে তার অ্যাভারেজ লাইফ স্প্যান যেটা সেটা হচ্ছে 200 বছর। তার মানে দেখো আকার আকৃতির উপর ডিপেন্ড করে কিন্তু কিছু হয় না। বা খুব উন্নত জীবের লাইফ স্প্যান বেশি হয় তাও নয়, কারণ আমরা অ্যাকচুয়ালি বলি মানুষ সব থেকে উন্নত জীব, কিন্তু আমাদের লাইফ স্প্যান যেটা সেটা দেখো আগে বলা হতো 80, এখন অ্যাভারেজ লাইফ স্প্যান মোটামুটি ধরা হয় 70-এর। তাহলে ন্যাচারালি দেখো তার লাইফ স্প্যান যে খুব বেশি তা কিন্তু নয়। তাহলে এই লাইফ স্প্যানটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কার? লাইফ স্প্যানটা ডিপেন্ড করে হচ্ছে সেল ডিভিশনের উপর। কেন? কারণ যতবার কোন একটা সেল ডিভাইড করে, দেখবে সেল ডিভিশনের শুরুতেই সবার প্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপিকরণ হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, এবং তারপর ডিএনএ সেপারেট হয়, সেল ডিভাইড করে। এইটা হচ্ছে একদম বেসিক প্রিন্সিপাল, তাই তো? তাহলে যখনই ডিএনএ রেপ্লিকেট হতে যায়, যাদের ক্ষেত্রে সরলরৈখিক ডিএনএ, লিনিয়ার ডিএনএ, তাদের ক্ষেত্রে কি হয়, যখন ডিএনএ কপি হতে যাবে একটা উৎসেচক দরকার লাগে, একটা এনজাইম যেটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। যে কি করে ওই ডিএনএ এর একটা সাইডেতে এসে বসে এবং যেখানে বসবে তারপর থেকে ও রেপ্লিকেট করতে স্টার্ট করে। তার মানে দেখো যখনই রেপ্লিকেট ডিএনএ অর্থাৎ নতুন ডিএনএটাকে আমরা পাবো, সবসময় তার লেন্থ কিন্তু অরিজিনাল ডিএনএ থেকে একটু ছোট হবে, কারণ যে জায়গায় ডিএনএ পলিমারেজ বসলো সেই জায়গাটা সে রেপ্লিকেট করতে পারলো না। তাহলে ন্যাচারালি দেখো যতবার সেলটা ডিভাইড করবে তত কিন্তু ডিএনএ লেন্থ আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে যত ডিএনএ লেন্থ কমবে, ডিএনএ থেকে আরএনএ সিনথেসিস, আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হয়, তাহলে প্রোটিন অ্যামাউন্ট অফ প্রোটিন প্রত্যেকটা সেলেতে ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে সেলগুলো আস্তে আস্তে উইক হবে, যার জন্য দেখা যাবে এজিং, বয়স বাড়বে, এবং একটা সময় বাদে দেখা যাবে জীবটার যখন মাল্টিপল অর্গানেতে প্রোটিনের অভাব হচ্ছে তখন সে মারা যাবে। ঠিক আছে। এবার দেখো যে এই জন্যই সুবিধা পায় কারা? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াতে যে ডিএনএ হয় সেটা হচ্ছে সার্কুলার ডিএনএ, চক্রাকার ডিএনএ। তাহলে যেখান থেকে স্টার্ট করুক না কেন ঘুরে কিন্তু আবার সব জিনিসটা কমপ্লিট করে ফেলতে হবে। সেই জন্য ইউনিসেলুলার যে ব্যাকটেরিয়াটা রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলোর ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে না তো তাদের বয়স বাড়ে আর না তাদের ডেথ বলে কোনো জিনিস আছে। অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াটা সেই জন্যই কিন্তু বলা হয় ইমর্টাল, তারা কিন্তু অমর, তারা স্বাভাবিক নিয়মে কখনো কিন্তু তারা মরবে না। এবার কি তুমি যদি উত্তপ্ত জল বা কিছুতে তাকে রেখে দাও তাহলে সেটা সে মরে যেতে পারে, কিন্তু নর্মাল লাইফ প্রসেস যেটা সেখানে কিন্তু তারা কখনো মরবে না। অন্যদিকে দেখো আরো বিভিন্ন জীবের ক্ষেত্রে যদি আমরা দেখি, যেমন ম্যাকাওয়ের ক্ষেত্রে তার অ্যাভারেজ লাইফ স্প্যান হচ্ছে দেখো প্রায় 140 বছর। আবার অন্যদিকে দেখো হাতির ক্ষেত্রে তার লাইফ স্প্যান 60 থেকে 90 বছর। অন্যদিকে জিরাফের 20 থেকে 25 বছর। অন্যদিকে সুইডেন কাঠবিড়ালির ক্ষেত্রে সেটা 3 থেকে 6 বছর। তাই তো? আবার দেখো উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা দেখি, যেমন দেখবে যে কিছু উদ্ভিদ আছে যাদের লাইফ স্প্যান তুলনামূলক কম, যারা দেখো 1 বছর লাইফ স্প্যান, যেমন দেখো এই ধান, গম, ভুট্টা যেগুলোকে আমরা চাষ করি নেই, মনোকট যে প্ল্যান্ট গুলো হয় তাদের ক্ষেত্রে 3 to 4 মান্থস, জানো চাষ করার সময় এরকমই সময় লাগে। অন্যদিকে আবার কিছু উদ্ভিদ আছে যাদের লাইফ স্প্যান অনেক বেশি, যেমন দেখো রেডউড ট্রি। আমরা জানি রেডউড ট্রি এটা লম্বা অনেক বেশি হয়, রেডউড ট্রি প্রায় 250 ফুট লম্বা হয়, এবং এদের লাইফ স্প্যান এভারেজ যেটা সেটা হচ্ছে 3 থেকে 4000 বছর। এবার এটা ছাড়াও দেখা যায় পাইনের আরেকটা স্পিসিস আছে যেটার নাম হচ্ছে পাইনাস লংজিভা। এই পাইনাস লংজিভা এই যে স্পিসিসটা রয়েছে তার এভারেজ লাইফ স্প্যান যেটা পাওয়া গেছে ইউনাইটেড স্টেটস এর, সেটা হচ্ছে 5065 বছর। তাহলে ভাবো যে কত পুরনো একটা গাছ। এবার জেনারেলি দেখবে বলা হয় যে কোনো গাছের লাইফ স্প্যান কত বা তার এজ কত সেটা মাপা হয় কি করে? সেটা হচ্ছে যে তাকে যদি কাটা হয় তাহলে দেখা যায় অ্যানুয়াল রেট, যেটাকে বাংলায় বলা হয় যে বর্ষ বলয় পাওয়া যায়। তো যতগুলো বর্ষ বলয় পাওয়া যাবে সেটাই তার এজ হয়। কিন্তু এত পুরোনো গাছের ক্ষেত্রে এইভাবে বর্ষ বলয় পাওয়াটা খুব মুশকিল, তার জন্য এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে
অ্যাকচুয়ালি দেখবে বয়স নির্ণয় করা হয় সেটা হচ্ছে কার্বন ডেটিং মেথড, অর্থাৎ যে মেথডের থ্রু দিয়ে আমরা জানি যে ফসিল বা জীবাশ্ম যেটাকে বলা হয় তার এজ ডিটারমাইন করা হয় সেটা। এবার যখনই আমরা কোন একটা জীবের ক্ষেত্রে, ধরো মানুষের ক্ষেত্রে বা কোন একটা জীবের তার টোটাল লাইফ স্প্যানটাকে আমরা দেখতে যাব, তার লাইফ স্প্যানের মধ্যে বেশ কতগুলো পার্ট আমরা পাবো। দেখবে আগেও তোমরা এই জিনিসটা পড়েছো, যে দেখবে যে একদম প্রথম যেটা হয় সেটা হচ্ছে একদম শৈশবকাল, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় দেখবে জুভেনাইলিটি। আস্তে আস্তে তারপর দেখা যায় ধীরে ধীরে সে ধীরে ধীরে ম্যাচিউর হয়, ম্যাচিউরিটি যে জিনিসটাকে বলা হয়। থার্ড যেটা হয় সেটা হচ্ছে এজিং এন্ড সেনেসেন্স, আস্তে আস্তে তার বয়স বৃদ্ধি হয়, এবং সেনেসেন্স কথাটার অর্থ হচ্ছে ধীরে ধীরে তার দেহ ক্ষয়প্রাপ্ত হয়, এবং আলটিমেটলি যেটা হয় তার জীবনে সেটা হচ্ছে death। তাহলে এই কটা ফেজ নিয়ে দেখো আমাদের যে জীবন দশা, সেই জীবন দশাটা। এবার এই সমস্ত ঘটনাগুলোকে যদি আমরা একটু ডেসক্রাইব করতে চাই, তাহলে দেখবো যে রিপ্রোডাকশনের বেসিক কিছু মেকানিজম আছে, কিছু ফিচার্স আছে। যে কোনো সময় দেখো রিপ্রোডাকশন হতে গেলে সেল ডিভিশন হচ্ছে ইনিশিয়াল একটা জিনিস, তাই তো? তাহলে সেল ডিভিশনের জন্য দেখো যে জিনিসগুলো দরকার হয় রিপ্রোডাকশন হচ্ছে সেই মেথডটাই কিন্তু কন্টিনিউ করতে হয়। তো তার মধ্যে সবার প্রথমই যেটা আছে সেটা হচ্ছে বায়োমলিকুল সিনথেসিস। সবার প্রথম যেটা হয় সেটা হচ্ছে দেখো দেহের মধ্যে বিভিন্ন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যেগুলো অ্যাকচুয়ালি সেল ডিভিশনের জন্য প্রয়োজন, সেই জিনিসগুলো সমস্ত তৈরি হয়। তারপর দেখো ডিএনএ রেপ্লিকেট হওয়া, কোষ বিভাজন হওয়া, এবং থার্ড সেটা হচ্ছে সেল ডিভিশন। এবার যদি দেখা যায় প্রোক্যারিওট সেল হয়, আদি নিউক্লিয়াস যুক্ত কোষ হয়, তাহলে দেখো জাস্ট সেলটার মধ্যে ডিএনএ রেপ্লিকেট হলো, তারপর সেলটা ডিভাইড করে গেল, দুটো সেল তৈরি হয়ে গেল, মানে দুটো নতুন ব্যাকটেরিয়া সৃষ্টি। কিন্তু যদি ইউক্যারিওটের কথা আমরা বলি, তাহলে তাদের তো দেখো অ্যাকচুয়ালি সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জন্ম, তাহলে তাদের ক্ষেত্রে মেথডটা কিন্তু একটু আলাদা। তাহলে তাদের ক্ষেত্রে জাস্ট দেখো সেল ডিভাইড করলেই হয় না, সেল ডিভাইড করার পর তাদের মিওসিস সেল ডিভিশনে যেতে হয়। সেই জন্য দেখা যায় যে যে সেলগুলো মিওসিস সেল ডিভিশনে যায়, সেই সেলগুলো ফার্স্টে কিন্তু মাইটোসিস সেল ডিভিশনে যাবে, তারপর কি করবে, তারা আকারে বাড়বে, সেল গ্রোথ হবে, এবং তারপর তারা যেটা করে সেটা হচ্ছে গ্যামেট প্রোডাকশন, এবং গ্যামেট প্রোডাকশন করার পর তারা গ্যামেটের ফিউশন হবে এবং নতুন জীব তারা সৃষ্টি করবে। তাহলে এইটাই দেখো রিপ্রোডাকশনের একদম বেসিক যে ফিচার্স রয়েছে সেই ফিচার্স। ঠিক আছে, এই বেসিক ফিচার্সটা একবার জাস্ট খাতায় নোট ডাউন করে নাও। বেশ, এবং দেখো লাস্ট পয়েন্ট যেটা অরিজিন অফ নিউ অর্গানিজম, এইভাবেই নতুন জীব সেখানে সৃষ্টি হচ্ছে। বেশ, পরে আমরা চলে আসছি দেখো যে এখানে কিছু ছোট ছোট জিনিস সম্পর্কে পড়বো, ছোট ছোট টার্মিনোলজিস যেগুলো আমাদের পড়তে গেলে পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। যেমন দেখো যে যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, অর্থাৎ যারা উন্নত জীব, তাদের ক্ষেত্রে কিছু বেসিক প্রপার্টি আমরা এখানে দেখো পড়বো। যেমন প্রথম সেখানেতে দেখো যে উন্নত জীবের ক্ষেত্রে আমরা দু রকম জিনিস দেখি, একটাকে বলা হয় দেখো ইউনিসেক্সুয়াল আর একটাকে বলা হয় বাইসেক্সুয়াল। অর্থাৎ যে সকল উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়, মেল ফিমেল গ্যামেট একই উদ্ভিদের মধ্যে তৈরি হচ্ছে, ঠিক আছে, তখন তাকে অ্যাকচুয়ালি বলবে কি বাইসেক্সুয়াল। যেমন দেখো এই ফুলটার মধ্যেতে এখানে কিন্তু অ্যান্ড্রোইসিয়াম গায়নোইসিয়াম, অর্থাৎ পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র দুটোই কিন্তু এই ফুলটার মধ্যে আছে, তাহলে এটা কি হবে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। কিন্তু যদি আমরা দেখো কিউকারবিটার কুমড়োর ক্ষেত্রে দেখি, তাহলে জানো তোমরা যে এখানেতে হয় অ্যান্ড্রোইসিয়াম থাকে বা গায়নোইসিয়াম, অর্থাৎ হয় দেখা যায় সেটা মেল ফ্লাওয়ার বা ফিমেল ফ্লাওয়ার, হয় সেখানে পুংকেশর চক্র আছে নইলে গর্ভকেশর চক্র আছে, তাহলে ন্যাচারালি তারা হচ্ছে কিরকম ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ঠিক সেরকমই দেখো যদি আমরা কোনো সময় অ্যানিমালস এর ক্ষেত্রে দেখি, তাহলে অ্যানিমালস এর ক্ষেত্রে দেখো একটা জিনিস বলা হয় ইউনিসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট, এই টার্মটা এখানে ইউজ করা হয়। হার্মাফ্রোডাইট মানে হচ্ছে কি, যে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটাই জীবের মধ্যে হয়তো দুটো পার্টই সেখানেতে আছে। অর্থাৎ কি, যেমন দেখা যায় যে কেঁচোর ক্ষেত্রে, অথবা দেখা যায় ফিতা প্রেমীর ক্ষেত্রে, ঠিক আছে, পিনিয়াসোলি, তাদের ক্ষেত্রে দেখা যায় একই ইন্ডিভিজুয়ালের মধ্যে টেস্টিসও আছে, আবার ওভারিও আছে, অর্থাৎ শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে। অর্থাৎ এই প্রাণীটার মধ্যে, এই একক প্রাণীটার মধ্যে এই একটাই যে অ্যানিমাল রয়েছে, একটাই যে অর্গানিজম রয়েছে, তার মধ্যেতেই স্পার্মও প্রডিউস হয়, ওভাও প্রডিউস হয়। তো সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কি হার্মাফ্রোডাইট।
হার্মাফ্রোডাইট অ্যাকচুয়ালি উদ্ভিদের ক্ষেত্রে সেটাকে ইউজ করা হয়। আর অন্যদিকে ইউনিসেক্সুয়াল বলতে ম্যাক্সিমাম অ্যানিমালে যেটা হয় সেটা হচ্ছে মেল আর ফিমেল ইন্ডিভিজুয়াল আলাদা। কারণ মেল আর ফিমেল ইন্ডিভিজুয়াল আলাদা হলে সেক্ষেত্রে একটা ফেসিলিটি কি, দুজনকার ক্যারেক্টারটা আলাদা, তাহলে সেই জন্য গ্যামেট আর ওভা যেটা তৈরি হবে দুটো সেপারেট ক্যারেক্টার হবে। কিন্তু সেম জীবের মধ্যে হলে যেটুকু ভেরিয়েশন আসবে সেটা শুধুমাত্র ক্রসিং ওভারের জন্য আসবে, কিন্তু আলাদা কোনো ভাবে অন্য কোনো জায়গাতে কোনো বৈশিষ্ট্য আসার ব্যাপার নেই। কারণ এখান থেকে যখন জীব তৈরি হবে তখন সেটা হয় কি ইউনিপ্যারেন্টাল, অর্থাৎ একটা মাত্র জীব থেকেই সেখান থেকে নতুন জীবটা সৃষ্টি হচ্ছে, তাই ভেরিয়েশন কম আসে। যদি একটা জিনিস বলে দিই, এখানে দুটো জীবের নাম বললাম, একটা হচ্ছে কেঁচো, একটা হচ্ছে ফিতার চুল। অ্যাকচুয়ালি কি, কেঁচোর ক্ষেত্রে তারা হার্মাফ্রোডাইট হতে পারে, তাদের মধ্যে স্পার্ম ওভাম একই জীবের মধ্যে তৈরি হতে পারে, কিন্তু তারা নিজেদের মধ্যেই কখনো স্পার্ম আর ওভামকে ফিউজ করে না। দুটো আলাদা কেঁচো পাশাপাশি আসে এবং নিজেদের মধ্যে স্পার্ম ওভা তারা কিন্তু ইন্টারচেঞ্জ করে। কিন্তু যখন আমরা ফিতা কৃমির কথা বলবো, ফিতা কৃমির দেহের মধ্যে একই জীবের মধ্যে স্পার্ম ওভা তৈরি হয় এবং তারা নিজেদের মধ্যেই এক্সচেঞ্জ করে, বুঝে গেল? তো সেই জন্য ভেরিয়েশন আসার চান্সটা খুব কম। আর অন্যদিকে দেখো যারা ইউনিসেক্সুয়াল হয় তাদের মধ্যে অবশ্যই ভেরিয়েশন আসবে। আবার দেখো একটা স্পেশাল জীব, সেটা হচ্ছে হারমিট ক্র্যাব। দেখবে হারমিট ক্র্যাবের ক্ষেত্রে একটা বিশেষত্ব হচ্ছে তারা তাদের অ্যাকচুয়ালি ম্যাচুরিটির সময় তারা কিন্তু নিজেদের মতো করে অ্যাকচুয়ালি সেক্সুয়াল ক্যারেক্টার চেঞ্জ করতে পারে। এটা কিরকম ব্যাপার, এটা অ্যাকচুয়ালি গোটা জিনিসটাই ডিপেন্ড করে যে সে কিরকম এনভায়রনমেন্টে আছে তার উপর ডিপেন্ড করে, বুঝা গেছে? যেমন দেখা যায় যে এদের যে কলোনি থাকে, কলোনির অ্যাকচুয়ালি কি বাইরের দিকে যে জীবগুলো থাকে, অর্থাৎ যারা বেশি সমস্যার সম্মুখীন হয় বা শত্রু প্রাণী এসে আক্রমণ করে, জেনারেলি সেই হারমিট ক্র্যাবগুলোই মেলে কনভার্ট। আর অন্যদিকে দেখা যায় যেগুলো সেন্টারের দিকে থাকে তারাই অ্যাকচুয়ালি যারা সুরক্ষিত থাকে তারা জেনারেলি ফিমেল কনভার্ট। এটা তো বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এখানে রয়েছে। দেখবে আমরা যখন জেনেটিক্স পড়বো সেখানে এই ফিচার্স গুলো সম্পর্কে পড়বো, সেখানে সেক্স ডিটারমিনেশন বলে একটা পোর্শন আছে যেখানেতে কিভাবে এগুলো মেনটেন হচ্ছে, কেন এগুলো হয়, সেগুলো সম্পর্কে আরো মানে ভালো করে সেখানে পড়বো এবং সেটা খুব ইম্পর্টেন্ট অবভিয়াসলি এক্সামের জন্য। অন্যদিকে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে দুটো টার্ম, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় নিওটিনি আর পিডোজেনেসিস। খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম এবং এটা মেইনলি অ্যাকচুয়ালি অ্যাম্ফিবিয়ান্স উভয়চর যে জীব তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সবার প্রথমে একটা জিনিস বলি যে অ্যাম্ফিবিয়ান্স কথাটা যখনই আমরা বলি উভয়চর জীব, খুব কমনলি আমরা যেটা বলি যে জীব জলে স্থলে উভয় জায়গাতেই থাকতে পারে তাকেই আমরা বলি উভয়চর জীব। কিন্তু প্র্যাকটিক্যালি কি তাই যে যে জীব জলের স্থলে দু জায়গাতেই থাকতে পারে তাকে উভয়চর জীব আমরা বলি? তাহলে সেই অর্থে তো হাঁস সে তো জলেও থাকে ডাঙাতেও থাকে, তাহলে তাকেও তো উভয়চর বলা উচিত, কুমিরকেও বলা উচিত। আর যে মানুষটা সাঁতার কাটতে ভালোবাসে তাহলে সেই মানুষটাকেও তো উভয়চর বলা উচিত। তাহলে প্র্যাকটিক্যালি সেটা নয়। অ্যাকচুয়ালি উভয়চর জীব বলতে যেটা বোঝানো হয়, অ্যাম্ফিবিয়ান্স বলতে যেটা বোঝানো হয়, সেটা হচ্ছে যে সমস্ত জীবগুলো লাইফ স্প্যানের একটা পার্ট সেই জলে থাকে, ঠিক আছে? তার হচ্ছে পুরোপুরি অ্যাকোয়াটিক এবং শুধু অ্যাকোয়াটিক নয়, তখন সেই অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন দেখায়, মানে তার বডি স্ট্রাকচারের পুরো গঠনটাই হয় যেরকম একটা মাছের হয় সেরকম। যেমন ব্যাঙের ক্ষেত্রে দেখবে ট্যাডপোল যে স্টেজটা, ব্যাঙাচি স্টেজটা সেই জলে থাকে এবং তখন তার গিলস থাকে, ফুলটা থাকে, সেই জল থেকে সে রেসপিরেশন চালাতে পারে, শ্বাস প্রক্রিয়া চালাতে পারে। এই যেমন দেখছো এই ছবিটার মধ্যে এখানে গিলস গুলোকে দেখানো হচ্ছে, এক্সটার্নাল গিলস। আবার দেখো এইটার পর একটা সার্টেন টাইম বাদে তার দেহের মধ্যে মেটামরফোসিস বলে একটা ঘটনা, যেখানে একটা তার দেহেতে ড্রাস্টিক চেঞ্জ এবং তার সমস্ত গিলস যেগুলো সেগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো নষ্ট হয়ে লাংস তৈরি হয় এবং সে ডাঙায় উঠে আসে এবং পুরোপুরি ডাঙায় বা টেরিস্ট্রিয়াল লাইফের জন্য সে অ্যাডাপ্টেড হবে। অর্থাৎ যে সকল অ্যানিমেলের লাইফ সাইকেলের একটা স্টেজ সে পুরোপুরি কাটাচ্ছে কোথায়, জলে, এবং তখন সে জলের জন্য অ্যাডাপ্টেড, আর বাকিটা কাটাচ্ছে কোথায়, ডাঙায়, এবং তখন সে ডাঙার জন্য অ্যাডাপ্টেড, তখনই তাদেরকে বলা হয় অ্যাম্ফিবিয়ান্স। এখানে দেখবে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মস্কিটো, মশার ক্ষেত্রে। মশার দেখো লার্ভাটা জলে তো থাকতে পারে, কিন্তু জলে থাকলেও সে কিন্তু জলের জন্য পুরোপুরি অ্যাডাপ্টেড নয়, কারণ সে তখন তার মধ্যে গিলস থাকে না, তার মধ্যে সিফন টিউব বলে একটা স্ট্রাকচার থাকে যেটা তার অ্যাবডোমেনের সাথে অ্যাটাচ করে একটা সরু পাইপ অ্যাটাচ করে, একটা পাইপ যেটা থাকে কোথায়, বাতাসে। সে জলে থাকতে পারে কিন্তু সে অ্যাকচুয়ালি রেসপিরেশন চালাচ্ছে কোথা থেকে, টেরিস্ট্রিয়াল এনভায়রনমেন্ট থেকে,
স্থলজ পরিবেশ থেকে বাতাস গ্রহণ করছে, তাহলে সে তার ক্ষেত্রে লার্ভাটা জলে থাকতে পারে, ম্যাচিওরটা ডাঙায় থাকতে পারে, তবুও তাকে আমরা অ্যাম্ফিবিয়ান বলছি। এটা খুব ভালো করে খেয়াল রাখবে। এবার যারা অ্যাম্ফিবিয়ান্স হয় তাদের দেখো দুটো প্রপার্টিজ এর কথা বলা হচ্ছে, একটা হচ্ছে নিওটিনি, একটা হচ্ছে পিডোটিনিস। এখানে দেখো খুব সহজে আমি একটা কথা বললাম যে এদের লাইফের মধ্যে মেটামরফোসিস বলে একটা ক্যারেক্টার। মেটামরফোসিসে কি হয়, তার দেহের মধ্যে একটা ব্যাপক চেঞ্জ আসে, অর্থাৎ লার্ভাল স্টেজেতে সে খুব নরমাল অবস্থায়, সে খুব একটা ইম্যাচিওর কন্ডিশনে থাকে। যখনই ম্যাচুরিটিতে আসে তখন দেখো তার দেহের মধ্যে তো বিভিন্ন ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আমরা এখানে পড়ছি কোন চ্যাপ্টার, রিপ্রোডাকশন। তাহলে আমাদের এখানে কিন্তু টেস্টিস ওভারির ম্যাচুরিটিটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। লার্ভাল স্টেজেতে অ্যাকচুয়ালি কিন্তু কখনোই টেস্টিস ওভারি ম্যাচিওর হয় না, কিন্তু যখনই ম্যাচিওর স্টেজেতে, অ্যাডাল্ট স্টেজেতে চলে আসে, তখনই অ্যাম্ফিবিয়ানসদের ক্ষেত্রে কিন্তু টেস্টিস ওভারি ম্যাচুরিটি পেয়ে যায়। এবার আমরা জানি যে এই যে আমরা বলছি মেটামরফোসিস, এই ঘটনাটাকে অপারেট করার জন্য একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে থাইরক্সিন হরমোন। যেটা পড়েছো আগে, যে কোন একটা ব্যাঙাচি থেকে যদি থাইরয়েড গ্ল্যান্ডটাকে ডিসেক্ট আউট করে বাদ দিয়ে দিই, তাহলে থাইরক্সিন প্রডিউস হবে না, যার জন্য মেটামরফোসিস হবে না। ও কিন্তু এই ট্যাডপোল কন্ডিশনে, অর্থাৎ ব্যাঙাচি অবস্থাতেই জলের মধ্যে থেকে। তো সেই কারণে অ্যাকচুয়ালি দেখো একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, বা অনেক ক্ষেত্রে এটা ন্যাচারালি দেখতেও পাওয়া যায়, যে জলটার মধ্যে অ্যাকচুয়ালি লার্ভাগুলো থাকে, সেই জলটার মধ্যে যদি আয়োডিন কম থাকে, বোঝা যাচ্ছে, আয়োডিন যদি কম থাকে, তাহলে ন্যাচারালি কি হবে, তার থাইরক্সিন প্রোডাকশন হতে প্রচুর দেরি হয়। তাহলে তার মেটামরফোসিস এটা আসতে কিন্তু অনেক দেরি হয়। আমি সাপোজ বলি যে কোন একটা, সাপোজ আমি বললাম কোন একটা ব্যাঙাচির ক্ষেত্রে তার হয়তো দেখা যায় যে 45 দিন সেই জলের মধ্যে ট্যাডপোল কন্ডিশনে থাকে, তারপর সে ম্যাচিওর। এবার সেই জলটার মধ্যে আয়োডিনের পার্সেন্টেজ কম, তাহলে দেখা গেল যে 45 দিন পরেও তার দেহের মধ্যে সাফিসিয়েন্ট থাইরক্সিন তৈরি হয়নি। তাহলে কি হচ্ছে, সে কিন্তু মেটামরফোসিস যেতেই পারছে না, সেই জলের মধ্যেই থেকে যাচ্ছে। তার মানে সে দেখো তার টাইম পিরিয়ডটা পেরিয়ে গেল, যেহেতু তার থাইরক্সিন তৈরি হচ্ছে না, সেজন্য সে কিন্তু জলেতেই থেকে গেল। ক্লিয়ার? তাহলে সেইখানে দেখা যাবে যে জলেতে সে লার্ভাল স্টেজে থাকা অবস্থায় একটা সার্টেন টাইম বাদে তার টেস্টিস ওভারি কিন্তু ম্যাচিওর হয়ে যায়। তার মানে অ্যাকচুয়ালি কি হলো, যে আয়োডিনের অভাবে সে ম্যাচিওর হলো না, কিন্তু টেস্টিস ওভারি ম্যাচিওর হয়ে যাচ্ছে, যার জন্য সে লার্ভাল স্টেজেতেই সে কিন্তু স্পার্ম ওভাম তৈরি করার জন্য কেপেবল হয়ে যাচ্ছে, অর্থাৎ সে সক্ষম হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে নিওপি। আর অন্যদিকে পিডোজেনেসিস ঘটনাটা হচ্ছে পুরো উল্টো। অর্থাৎ কি, যে হয়তো দেখা যাচ্ছে লার্ভাটা এমন একটা স্টেজেতে রয়েছে, ট্যাডপোলটা এমন একটা জায়গাতে রয়েছে, এমন একটা জলেতে রয়েছে যেখানে আয়োডিনের কনসেন্ট্রেশন খুব বেশি। তাহলে কি হবে, তার সবকিছু ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হবে, যার জন্য দেখা যাবে যে 45 দিনের আগেই তার কিন্তু টেস্টিস ওভারি ডেভেলপ হয়ে গেছে। কারণ কি, তার থাইরক্সিন প্রোডাকশন প্রচুর বেশি হয়েছে। তখনও কিন্তু দেখা যাবে যে সে কিন্তু লার্ভাল কন্ডিশনে সে স্পার্ম ওভাম তৈরি করতে পারবে। তাহলে সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে পিডোজেনেসিস। তাহলে দুটো ঘটনাতেই দেখো অ্যাকচুয়ালি লার্ভাল স্টেজেতে তার টেস্টিস ওভারি ম্যাচিওর হচ্ছে এবং স্পার্ম ওভা সে তৈরি করছে, কিন্তু একটা হচ্ছে কি, তার নরমাল যে টাইম স্প্যান ছিল তারপরেও, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে তার আগে। অর্থাৎ গোটাটাই ডিপেন্ড করে আছে কার উপর, আয়োডিনের কনসেন্ট্রেশন। তাহলে দেখো এটা একটা স্পেশাল ফিচার, একটা জীব যেটা সবার মধ্যে দেখা যায় না। নেক্সট আরো দুটো ইম্পর্টেন্ট টার্মে আসি, একটাকে বলা হয় মনোসিয়াস আর একটাকে বলা হয় ডায়াসিয়াস। যেটা বাংলায় দেখবে বলা হয় সহবাসী, একটাকে বলা হয় ভিন্নবাসী। এটা কি, দেখো আমরা কিউকারিওটা, কুমড়োর জানি তারা হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার মানে হচ্ছে তাদের মেল ফ্লাওয়ার আর ফিমেল ফ্লাওয়ার হচ্ছে আলাদা। কিন্তু এদের মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার আলাদা হলেও তারা কিন্তু একই গাছেতেই থাকে, সেম গাছেতেই আলাদা আলাদা ডালেতে মেল ফ্লাওয়ার হয়, আলাদা আলাদা ডালেতে ফিমেল ফ্লাওয়ার। ঠিক আছে? তাহলে সেই জন্য তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে সহবাসী। আর অন্যদিকে দেখো যে পেঁপের ক্ষেত্রে, তালের ক্ষেত্রে, এই গাছগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের কিছু প্ল্যান্ট আলাদা থাকে, যে প্ল্যান্ট গুলোতে শুধু মেল ফ্লাওয়ার, আর কিছু প্ল্যান্ট আছে যেগুলোতে শুধু ফিমেল ফ্লাওয়ার। দেখবে এমন অনেক জায়গায় থাকে যে হয়তো অনেকের বাড়িতেই আছে পেঁপে গাছ আছে বা তাল গাছ আছে,
যে গাছটাতে অ্যাকচুয়ালি কিন্তু তা হয় না বা পেঁপে হয় না, অর্থাৎ ফল আমরা পাই না, কিন্তু সেই গাছটাকে যে ফল পাচ্ছি না বলে কেটে দেবো, এটা করলে কিন্তু মুশকিল আছে। তার কারণ হচ্ছে যে গাছটাতে ফলগুলো হচ্ছে না সেগুলো অ্যাকচুয়ালি মেল প্লান্ট, সেগুলো হচ্ছে সেখানে যে সব ফুলগুলো হচ্ছে মেল ফ্লাওয়ার। আর অন্যদিকে তার আশপাশের যে গাছগুলো রয়েছে যেগুলোতে অ্যাকচুয়ালি প্রোডাকশন আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে ফিমেল ফ্লাওয়ার। তাহলে ন্যাচারালি দেখো, আমি যদি মেল প্ল্যান্টটাকে কেটে দিই তাহলে তো পোলেন গ্রেনস পাবো না, পরাগ রেণু যেটা সেটা তো পাওয়া যাবে না। তাহলে ইনসেক্টরা যখন গিয়ে পলিনেট করতে যাবে, যদি স্পার্ম না পাওয়া যায়, যদি পোলেন গ্রেন না পাওয়া যায়, তাহলে আশপাশের গাছগুলোতেও প্রোডাকশন হবে। সেই জন্য দেখবে যে বিভিন্ন জায়গাতে এরকম গাছ কিন্তু আছে, কিন্তু কেউ ওই গাছগুলোকে কাটে না, ওই গাছগুলোকে রেখে দেয়। তাহলে এদের দেখো, এরা ফ্লাওয়ার গুলো হচ্ছে, প্রত্যেকটা ফ্লাওয়ারই হচ্ছে ইউনিসেক্সুয়াল, এবং এই ফ্লাওয়ার গুলো আলাদা আলাদা প্লান্টস এর মধ্যে আছে, মেল প্লান্টস আলাদা, ফিমেল প্লান্টস আলাদা। ক্লিয়ার? বেশ, এরপর দেখো আর একটা জিনিস আমরা পড়বো, আর একটা প্রপার্টি, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সোর্স অফ গ্যামেটস। মেইনলি এই প্রপার্টিটা এক্সপ্লেন করা হয় ফাঙ্গির ক্ষেত্রে। দেখো দুটো কথা বলা হয়, একটা হচ্ছে হোমোথ্যালিক, একটা হচ্ছে হেটেরোথ্যালিক। থ্যালাস স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া আছে। থ্যালাস মনে হচ্ছে যেখানে রুট, স্টেম, লিফ আলাদা তুমি করতে পারবে না, মূল, কাণ্ড, পাতা আলাদা করা যাবে না, সুতোর মতো একটা স্ট্রাকচার হবে, সেটাকে বলা হয় থ্যালাস স্ট্রাকচার। এবার দেখা যায় যাদের থ্যালাস স্ট্রাকচার দেখতে পায় তাদেরও অনেক সময় সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, এবং সেক্ষেত্রে কি হয়, সেখানে স্পার্ম, ওভাম সেখানেও প্রডিউস হচ্ছে। তো যদি কোনো সময় দেখা যায় যে একই রকম থ্যালাস যে স্ট্রাকচার, সুতোর মতো যে স্ট্রাকচার, একই সুতো পাশাপাশি জায়গা থেকে বা একই জায়গা থেকে অ্যাকচুয়ালি স্পার্ম, ওভাম দুটোই তৈরি হচ্ছে, তাহলে তখন তাদেরকে আমরা বলবো যেটা সেটা হচ্ছে হোমোথ্যালিক। আর যদি দেখা যায় যে সেপারেট দুটো আলাদা, দুটো আলাদা সুতো থেকে একটা থেকে স্পার্ম তৈরি হচ্ছে, একটা থেকে ওভা তৈরি হচ্ছে, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে হেটেরোথ্যালিক। ক্লিয়ার? বেশ, তাহলে এটা গেল দেখা একটা প্রপার্টি। আর একটা প্রপার্টি যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি বিভিন্ন প্লান্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখি তাদের রিপ্রোডাকশন সেটা কতবার হতে পারে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন দেখো বিভিন্ন গাছ আছে, যেমন দেখা যায় যে কিছু গাছ আছে যে গাছগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় মনোকার, কারণ এদের গোটা লাইফ স্প্যানে একবারই সেখানে ফুল হবে এবং একবারই ফল হবে। তাহলে তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে মনোকার, একবারই এদের ফলন হয়। সেই জন্য দেখবে এই গাছগুলোতে যখনই ফলন আমরা পাই সেটাকে তারপরেই তুলে নেওয়া হয়, কারণ ওই গাছটাকে যদি আমরা রেখেও দিই সেকেন্ড টাইম আর কখনো ফলন পাবো না। ঠিক আছে? সেকেন্ড যে গাছটা রয়েছে সেটা হচ্ছে কৌশিকার। কৌশিকার পিক হচ্ছে অ্যাকচুয়ালি কি, যে প্ল্যান্ট গুলোতে অ্যাকচুয়ালি একবার হয়তো দু তিনবার যদি তাদের মধ্যে ফুল হয়, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে কৌশিকার। আর লাস্ট যেটা হয়, যেটা হচ্ছে ম্যাক্সিমাম বড় গাছগুলোর মধ্যে যে প্রপার্টিটা দেখি, সেটা হচ্ছে পলিগ্রাফিক, অর্থাৎ যে গাছগুলোর মধ্যে অনেকবার করে ফল হয়, যে যতবারই সেই গাছগুলো থেকে আমরা ফল নিই না কেন তারপরে পরে কিন্তু তাদের পাবো। যেমন দেখো আমের ক্ষেত্রে আমরা প্রত্যেক বছর গাছটা থেকে আম পেড়ে দিচ্ছি, কিন্তু প্রত্যেক বছর দেখো কন্টিনিউয়াসলি সেখানে কিন্তু আমরা ফুল পাচ্ছি। এবং বিভিন্ন গাছের ক্ষেত্রে যেগুলো ফুলের গাছ আমরা বসাই, সেই গাছগুলো থেকেও দেখবে সারা বছর ফুল পাওয়া যায়, এরকম প্রচুর গাছ আছে যেগুলো বছরের পর বছর থাকে। তাহলে সেই জিনিসটাই বলছি। তাহলে এই হচ্ছে দেখো জিনিসটা। এরপর যেটা আমরা আসছি যে এই স্লাইডের লাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার রিপ্রোডাকশন। তাহলে আমরা একটা ইন্ট্রোডাকশন সম্পর্কে পড়লাম। দেখো কিরকম, সেটা হচ্ছে যে রিপ্রোডাকশন মেথডগুলো আমরা একটা একটা করে পড়বো, এবার ডেসক্রাইব করবো। একটা হচ্ছে ফার্স্ট যেটা সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটাকে বলা হয় অযৌন জন্ম পদ্ধতি, অনুন্নত জীবের ক্ষেত্রে দেখা যায়। সেকেন্ড হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা উন্নত জীবের ক্ষেত্রে দেখা যায়। থার্ড হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অঙ্গজ জন্ম। আর ফোর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস, যেটা হচ্ছে আমরা পড়বো দেখবে যে মৌমাছির ক্ষেত্রে দেখা যায়, যেখানে আনফার্টিলাইজড এগ থেকে একটা নতুন জীব সৃষ্টি হয়। ঠিক আছে? বেশ, আজকে এখানটা অবধি ফার্স্ট পার্ট যেটা রয়েছে সেটা এখানে। আজকে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে একদম প্রথম যে ইন্ট্রোডাকশন রয়েছে সেটা। সবার প্রথম এই পার্টটাকে তোমরা পড়ো, তারপর নেক্সট যে ভিডিও আসছে সেই ভিডিওটাকে পড়ো। থ্যাংক ইউ।